করলো তা আবার ভারতীয় জনতা পার্টির বিভেদকামী যে মানসিকতা, দৃষ্টিভঙ্গি তাকে আরো প্রকাশ করে দিল। সন্দেশখালী, এই সন্দেশখালীর কিছু অভিযোগের ভিত্তিতে বহু ধরনের কথা হচ্ছে, আমরা তার সত্যতা মধ্যে যাচ্ছি না, সবই বিচার প্রক্রিয়ার মধ্যে আছে, আমরা তার মধ্যে যাচ্ছি না। কিন্তু সেখানে আজকে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি আরো তার দলের নেতা নেত্রীদের নিয়ে মহামান্য হাইকোর্টের অর্ডার অনুযায়ী তিনি যাচ্ছিলেন এবং গিয়েছেন। এই যে যাওয়ার সময় পুলিশের সাথে তাকে কিছু বচসা করতে দেখা গেছে এবং পুলিশকে, একজন আইপিএস অফিসার তাকে খালিস্তানি হিসাবে তিনি চিহ্নিত করলেন। অর্থাৎ মাথায় পাগড়ি থাকলে সে খালিস্তানি হবে। 2014 আগে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার আগে কেন্দ্রে এ ধরনের বিভেদকামী দৃষ্টিভঙ্গি হয়তো ভারতবর্ষ দেখেনি, কিন্তু তারপর থেকেই এ কাজ হচ্ছে। এটা তো প্রথম উদাহরণ কিংবা দৃষ্টান্ত নয়। যখন কৃষকরা প্রতিবাদ করছিল, সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ, কৃষক আন্দোলন হচ্ছিল, তখনও দেখা গেছে যে প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনিও তাদের কারায় আগুন লাগাচ্ছে, তাদের নাকি জামা কাপড় দেখে সেটা চেনা যায়, এটা তিনি বলেছিলেন। সুতরাং এটা মনে হয় যে বিরোধী দলনেতা হয়তো তাদের দিল্লির যারা নেতা নেতৃত্ব আছেন তাদেরই অনুসরণ করছেন, তাহলে হয়তো তার নম্বরটা একটু বেড়ে যাবে। আর শুধু তাই নয়, তিনি এই আইপিএস অফিসারকে বললেন যে এ কথা সত্যি নয়, অথচ সবকিছু তো ধরা রয়েছে, এখন তো সোশ্যাল মিডিয়া রয়েছে, আপনাদের মতন সংবাদ মাধ্যমরা রয়েছে, গোটা ব্যাপারটাই ধরা আছে ক্যামেরায়। তারপরে বললেন যে এটা অসত্য, উনি ঠিক কথা বলছেন না, এবং তিনি নিজের নম্বর বাড়াবার জন্য, মুখ্যমন্ত্রীর কাছে নিজের নম্বর বাড়াবার জন্য এই ধরনের কথা বলছেন। তা আমি ঠিক এই মুহূর্তে আমি 3টে ভিডিও আপনাদের কাছে দেখাবো যে সত্যি তিনি আইপিএস অফিসার, তিনি ঘটনার অন্যভাবে ব্যাখ্যা করছেন, আর যদি অন্যভাবে ব্যাখ্যা করে থাকেন তাহলে তাদেরই, মানে ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব, তারা ক্ষমা চাইছে, তা কেন হলো? যদি ডিস্টরশন হয় তাহলে ক্ষমার প্রশ্ন আসে না। আবার ভারতীয় জনতা পার্টির অফিসের যখন অনেক কর্মীরা যখন জিন্দাবাদ দিচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষে, তখন যখন বাইরে যারা ছিলেন মুর্দাবাদ করছেন, তখন চুপ করে গেলেন কেন? আমি একটি 3টে ভিডিও দিয়ে এই কথাগুলো সমর্থনে 3টে ভিডিও প্রকাশ করতে বলবো। I will take action on this. Yes, क्योंकि मैंने टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं। अगर मैंने टर्बन ना पहना तो आप मुझे बोलते खालिस्तानी। मैंने पुलिस बोला, पुलिस को बोलिए, आप मेरे रिलीजन पे नहीं बोल सकते। आपके रिलीजन पे नहीं बोल रहा मैं, आप मेरे रिलीजन पे नहीं बोल सकते। क्यों बोला खालिस्तानी? उन्होंने बोला अभी वीडियो में। नहीं, आपके रिलीजन पे कुछ बोला किसी ने? मेरे रिलीजन पे क्यों बोला? खालिस्तानी না না, আপনারা আপনাদের প্রথম কথা বলি, পাকিস্তানি খালিস্তানি এসব জিনিস তো আমাদের বলার দরকার হয় না। এবং এই অফিসার যেভাবে রূঢ়ভাবে ব্যবহার করেছেন, তিনি নিজের নাম্বার বাড়ানোর জন্য তৃণমূল বা তৃণমূল নেত্রীকে দিয়ে এসব করছেন না।
এবার দেখা গেল যে 3টি ভিডিও প্রমাণ করে দিল যে এই কথাটি বলেছেন, এবং বলার দরকার হয় না এমনটা নয়, বলার দরকার মনে হয় হয়েছিল, তাই বলেছেন। কারণ পাগড়ি দেখলেই এই ধরনের কথা বলেন। ওদের নেতৃত্ব তো দেখিয়ে দিয়েছেন পিষে দিতে হবে গাড়ি দিয়ে, তাতেও কৃষক আন্দোলনে যারা পাঞ্জাবের লোক ছিলেন পিষে দিয়েছেন। এ তো আর ঘটনাকে তো ঢেকে দেওয়া যায় না, তাকে তো চাপা দেওয়া যায় না, ঘটনা ঘটনাই, সেটা হয়েছে। এবং সেইখানে দাঁড়িয়ে আজকে অন্যান্য জায়গায়, অনেক জায়গায় এই ধরনের ঘটনা পাঞ্জাবকে কেন্দ্র করে বলা হয়েছে, আপনারা জেনেছেন। তো এই যে বিভেদ সৃষ্টি করা, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কাজ, এবং সেই কাজটা আরো প্রকাশ পেয়ে গেছে আজকের এই ঘটনায়। এবং এই যে আজকে আমাদের যিনি এডিজি আছেন, তিনিও একটা প্রেস কনফারেন্স করেছেন এবং এর বিরুদ্ধে বলেছেন যে এর একটা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে এর বিরুদ্ধে। তো আমরা বলতে চাই যে এইভাবে মানুষের মধ্যে বিভাজন ঘটানো, এটা বিজেপি কিন্তু সতর্ক থাকুক, কারণ বিজেপির এই কাজ কোনো মানুষ মেনে নেবেন না, এটাই আমাদের বক্তব্য। আমি মাননীয় ব্রাত্য বসু মাননীয় মন্ত্রী, তাকে বলার জন্য অনুরোধ করব। হ্যালো, অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আমাদের সিনিয়র লিডার শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যকে। আমাদের যুবনেত্রী সায়নী ঘোষ এখানে আছেন, এবং আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকের সাংবাদিক বৈঠকের মূল লক্ষ্য বা মূল কন্টেন্ট অ্যাকচুয়ালি কি। আমি চন্দ্রিমাদির বক্তব্যের সঙ্গে যে জিনিসটা যুক্ত করতে চাইবো সেটা হচ্ছে যে আজকে মহামান্য আদালতের পর্যবেক্ষণ, অর্থাৎ মহামান্য আদালত বলেছিলেন যে বিরোধী দলনেতা ওখানে যেতেই পারেন, কোর্টের অধ্যাদেশ নিয়ে বা অনুমতি নিয়ে মাননীয় বিরোধী দলনেতা ওখানে গেছেন, বেশ। তো যদি কোর্টের পর্যবেক্ষণটা ভালো করে যদি লক্ষ্য করা যায়, তাহলে কোর্ট স্ট্রিক্টলি বলছে আপনি ওখানে যাবেন, আপনি দেখবেন, আপনি চলে আসবেন, লোক সংখ্যা মেনটেন করবেন, এবং কোনো প্রভোকেটিভ কোনো বাক্য আপনি বলবেন না, অর্থাৎ প্ররোচনা দেওয়া কোনো বাক্য আপনি ওখানে বলবেন না যা কিনা এলাকাকে আরো অশান্ত বা উত্তপ্ত করতে পারে। তাহলে উনি বলেছেন কি বলেননি তা আমাদের এই ভিডিওগুলো প্রমাণ করলো। এক, দুই, যে মুহূর্তে উনি এই ধরনের বাক্য বলছেন, উচ্চারণ করছেন, সেই মুহূর্তে উনি আসলে মাননীয় কোর্টকে অগ্রাহ্য করতে চাইছেন। আমি মহামান্য আদালতকে বলবো, এই ধরনের প্ররোচনামূলক বাক্য, এই ধরনের টেম্পটিং কথা, যা অন্যের শুধু আঞ্চলিক বা কোনো স্থানীয় জায়গাকে উত্তপ্ত করা না, একটা ধর্মীয় পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলছে, এই ধরনের বাক্য যারা ওখানে গিয়ে বলছেন, আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ রাখবো যে এই ধরনের বাক্য যারা বলছেন তাদের ক্ষেত্রে কোনো সতর্কতামূলক ব্যবস্থা আগাম এবার নেওয়ার সময় এসছে কিনা, এইটা মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ জানাবো। দুই, আমার একজন অফিসার, তার মাথায় শিখ ধর্মের অন্যতম যে 5টি যে সূচক, তার অন্যতম সূচক তার মাথায় আছে, তার জন্য কি তাকে এই ধরনের একটা বিচ্ছিন্নতাবাদী তকমায় দাগিয়ে দেওয়া যায়? অর্থাৎ বিজেপির যে মূল রাজনীতি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন, অর্থাৎ অন্য ধর্মগুলোকে ক্রমশ, এবং হিন্দুর মধ্যেও আপনারা দেখতে পাবেন যে হিন্দু ধর্ম বৈদিক, অবৈদিক, মতুয়া ধর্ম, যে কারণে মতুয়া ধর্মের গুরুচাঁদ, হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরের মাটি রাম মন্দিরে জায়গা পায়নি, বা তাদের মূর্তি জায়গা পায়নি, এইভাবে মতুয়াদের তাচ্ছিল্য করা, কখনো শিখদের তাচ্ছিল্য করা, কখনো খ্রিস্টানকে তাচ্ছিল্য করা, কখনো জৈনদের তাচ্ছিল্য করা, এই রাজনীতি আমরা বাংলায়, আমি মনে করি যে পুলিশ অফিসার সম্মানীয় এটা ওই কথাটা বললেন, আমি ওনাকে প্রথম কথা একজন গর্বিত ভারতবাসী বলবো, এবং দ্বিতীয়ত আমি তাকে বলবো তিনি আমাদের বাংলায় চাকরি করেন, তিনি আমাদের বাংলার লোক, তিনি ধর্মে শিখ হতে পারেন বা পাঞ্জাব থেকে আগত মানুষ হতে পারেন, কিন্তু আমি মনে করাতে চাইবো যে পবিত্র গ্রন্থ সাহেবের কথা, এই গ্রন্থ সাহেব নিয়ে এক বিতর্ক করতে আপনারা জানেন গুরু হর রায় তাঁর ছেলে রাম রায়কে পাঠিয়েছিলেন আওরঙ্গজেবের সভায়,
আওরঙ্গজেব যখন জিজ্ঞেস করেন যে আপনার মাথায় এই যে পটকাটা আছে এটার মানে কি, রাম রায় উত্তর দিয়েছিলেন, নামটা খেয়াল রাখবেন, হর রাইয়ের গুরু হর রাইয়ের ছেলের নাম, তার নাম রাম রায়। তিনি বলেছিলেন যে এটা আমার পবিত্র শিখ ধর্মের সূচক, এবং একজন পবিত্র শিখ প্রধানত একজন ঈশ্বরের ডিভোটি, এবং তিনি লোনলি, তিনি একা। আওরঙ্গজেবকে এই কথা দাঁড়িয়ে গুরু রামরাইয়ের হর রাইয়ের ছেলে রামরাই বলেছিলেন, তিনি সাকসেসর। তাহলে যে ধর্মের মেলবন্ধন ভারতবর্ষকে এতদিন ধরে টিকিয়ে রাখলো, এইভাবে একটা আমরা দেখতে পেলাম গুরুদ্বারের সামনে শিখ ধর্মাবলম্বী যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রাখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে যারা এই বাংলায় সুখে শান্তিতে বসবাস করছেন, তাহলে এই ধর্মীয় পরিস্থিতিকে এখানে কারা উত্তপ্ত করছে, কেন উত্তপ্ত করছে? তাহলে আমার মাননীয় মুখ্যমন্ত্রী যে বারবার সাম্প্রদায়িক সংঘর্ষ বাঁধানোর যে প্ররোচনার কথা এতদিন ধরে বলে আসছিলেন, সেই দিকে কি তাহলে বাংলাকে ঠেলে দেওয়া হচ্ছে? অর্থাৎ ভোটে লড়ে পারবো না, রাজনৈতিকভাবে পারবো না, তাহলে এখন এমনকি পোলারাইজেশন করার চেষ্টা করেও পারবো না, তাহলে কি এখন এই এই সংঘর্ষ, দাঙ্গা, ইতস্তত বিক্ষিপ্ত, চোরাগোপ্তা মার এবং গোটা পরিস্থিতি উত্তপ্ত করা, এইটা এখন বিজেপির রাজনীতি তাহলে অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে অনুরোধ করব, শত প্ররোচনাতেও পা দেবেন না। সন্দেশখালী প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে, দলগতভাবে আমরা ব্যবস্থা নিয়েছি, ভবিষ্যতে দরকার পড়লে আরও নেব, কিন্তু কোনো ঘটনা যেভাবে বিজেপি একটা কুকটাপ স্টোরি দাঁড় করিয়ে ওখানে গোটা পরিস্থিতিকে উত্তপ্ত করতে চাইছে এবং বিভিন্ন ধর্মের লোককে খেপিয়ে তুলতে চাইছে, এটা আমি চাইবো আপনারা এই ধরনের প্ররোচনা বা ফাঁদ থেকে বিরত রাখুন, নিজেদের সংযত রাখুন। এইটুকু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলতে চাই। আমরা সবার দল, আমরা সমস্ত ধর্মের দল, সমস্ত বর্ণের দল, যারা যারা এখানে বাংলায় এসে আছেন, বাংলাভাষী হোক, এমনকি বাংলাভাষী হিন্দিভাষী, তাদের মধ্যে বিজেপি সমস্যা তৈরি করতে চাইছে, ঝামেলা বাঁধিয়ে দিতে চাইছে, বিবাদ তৈরি করতে চাইছে। এই রাজনীতি বাংলায় চলে না। এইটা আমি আপাতত এইটুকু আমি বলছি। এবার আমার যুবনেত্রী সায়নী ঘোষকে আমি অনুরোধ করবো উনি যাতে কিছু কথা বলেন। হ্যালো, থ্যাংক ইউ ব্রাত্যদা, থ্যাংক ইউ চন্দ্রমাদি। আমরা আজকে যেই খবরটার সম্মুখীন হয়েছি, যেটা আমরা দেখলাম, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং যেটা ব্রাত্যদা এবং চন্দ্রিমাদি দুজনেই উল্লেখ করেছেন যে দিস ইজ ভেরি আনফর্চুনেট, বিকজ দ্য কোর্ট হ্যাড স্পেসিফিক্যালি mentioned that there should be no chaos, no commotion, no instigation, no provocation of any sort. And today, if the leader of opposition is going to a sensitive area where there is already a sensitive situation, and he is using words such as Khalistani for an officer who is on duty wearing his uniform, it brings shame to the entire nation on the whole. আজকে বিজেপি যেটা করতে চাইছে, আমরা বুঝতে পারছি না যে ওদের কাছে ক্রাইটেরিয়া কি, যে what are the parameters to fit into, because ये लोग, ये जो बीजेपी वाले हैं, उनके लिए अगर कोई मुसलमान होता है तो वो जिहादी होता है, अगर कोई बंगाली होता है तो वो रोहिंगा होते हैं, अगर कोई स्टूडेंट्स जाके आंदोलन करते हैं तो उनको वो टुकड़े टुकड़े गैंग बुलाते हैं, अगर कोई जय श्री राम नहीं बोलता तो इसका मतलब वो एंटी हिंदू है, अगर कोई भारत माता की जय खुद से नहीं बोलता, अगर वो जय हिंद भी बोल दे, भारत माता की जय ना बोले, तब वो एंटी नेशनल है। आज हम सबने देखा है कि 2020 में जब फार्मर्स प्रोटेस्ट चल रहा था, जिस तरह चंद्रिमा दी ने बताया कि हमारे प्रधानमंत्री जी ने खुद ये बात कही कि आग कौन लगा रहा है, उनके कपड़े देखे हमको समझ में आ रहा है। तो जब यही ट्यूटोरियल है, यही जब एक पार्टी की टीचिंग है, तो समझ में आता है कि किस हिसाब से इनके लीडरशिप बात करते हैं। आज शुभेंदु अधिकारी ये ममता जी को आपा बुलाती है, खाला बुलाती है, फूफू बुलाती है, तो ये लोग क्या सोच रहे हैं? ये सब टर्मिनोलॉजी, ये सब नाम देके वो बहुत आगे बढ़ जाएंगे। वो 42 में 42 उनको मिलेगा। मैं उनको बता देना चाहती हूं कि देखिए, जो वोट मिलता है ना, वो डेवलपमेंट के ऊपर मिलता है। वो किसी को इंसल्ट करके, किसी सिख को खालिस्तानी बोल के, किसी मुसलमान को पाकिस्तानी बोल के, किसी फार्मर को आंदोलन जीवी बोल के आप ऐसे वोट जीत नहीं पाओगे। आज आप क्यों जा रहे हैं वहां पे? ताकि आप वहां पे हंगामा मचा सके,
कि आप वहां पे कमोशन कर सके, और जब कमोशन बढ़े, जब आपको कोई रोकने की कोशिश करे, तो आप वहां पे प्रेसिडेंट्स रूल बोल के चिल्ला सके। आज आपका प्रेसिडेंट्स रूल कहां जाता है? कहां जाता है प्रेसिडेंट्स रूल? जब हाथरस होता है, जब यूपी में उन्नाव होता है, तब आप प्रेसिडेंट्स रूल की बात नहीं करते। क्यों? क्योंकि वहां के मुख्यमंत्री आपके बीजेपी के मुख्यमंत्री हैं। आज जब सारे रेसलर्स, महिला रेसलर्स, वो आंदोलन करती हैं, वो इंसाफ मांगती हैं आपसे, वो अपने हक के लिए लड़ाई करती है, जब उनके बाल खींच के उनको घसीटा जाता है, आपकी पुलिस घसीटती है उनको, वो अपना पदक विसर्जन देती है, तब कहा जाता है आपका प्रेसिडेंट्स रूल। आप कोई व्यवस्था क्यों नहीं लेते? आपके एमपी ब्रिजभूषण के विरुद्ध आज मणिपुर में जब महिलाओं को नंगा करके एग्जीबिशन कराया जाता है, पैरेड करवाया जाता है, तब आप बीरेन्द्र सिंह को कुछ क्यों नहीं बोलते? क्योंकि आपकी डबल इंजन की सरकार है। और यही आप लोग बंगाल में आके यहां पे तमाशा करके, हंगामा खड़ा करके, पुलिस को इंसल्ट करके, अपमान करके, उस्काने के लिए आप कोशिश कर रहे हैं कि यहां पे आप ये सिचुएशन क्रिएट करें जहां पे आपकी मांग प्रेसिडेंट्स रूल की और जबरदस्त हो। আমি এইটুকুই বলতে চাই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন অত্যন্ত দক্ষ প্রশাসক এবং ইনি একজন অত্যন্ত সংবেদনশীল নেত্রী। और स्पेसिफिकली जो रेखा जी जो यहाँ पे आई है, आई थिंक चंद्रिमा दी वुड अग्री, आप एक प्रवक्ता हैं, आप बीजेपी की एक्टिविस्ट हैं, आपको पद दिया था बीजेपी ने, और उस हिसाब से आप उनके लिए काम कर रहे हैं। आपका खून नहीं खौलता जब दूसरे राज्य में महिलाओं पर अत्याचार होते हैं, तब आपके मगरमच्छ के आंसू नहीं निकलते। आप ममता जी से इस्तीफा मांग रही हैं। आपको हम इतना बताना चाहते हैं कि आज ममता बनर्जी खुद एक महिला है और पूरे बंगाल के हर एक महिलाओं का सम्मान उनके सम्मान के साथ जुड़ा है। वो सिर्फ भाषण में नहीं बोलती बेटी बचाओ बेटी पढ़ाओ, वो कन्याश्री करती है, वो रूपोश्री करती है, वो शिक्षाश्री करती है, उसके माध्यम से वो बेटी को पढ़ाती है, वो रूपोश्री करती है, वो लक्ष्मीर भंडार करती है, वो 50% से ज्यादा रिजर्वेशन देती है महिलाओं को एडमिनिस्ट्रेशन में और ऑर्गेनाइजेशन में, और उस तरह से वो बेटी को बचाती है। ये डायलॉग की बातें नहीं है। आज आप लोगों का एक ही मुद्दा है कि आप यहां पे आके अशांति करें, और मीडिया के कुछ सेक्शन को आपने पूरी तरह से खरीद लिया है, और उनके माध्यम से आप देश में एक ऐसी छवि दिखाना चाह रहे हैं कि जैसे सारे देश में और कहीं कुछ नहीं हो रहा है, सिर्फ बंगाल में हो रहा है। आप करना क्या चाहते हैं? I would like to reiterate that Bengal has been a place where people from all parts of the country have been coming, from all religion, from all sect, from all caste, and have been living here happily, have been working here happily. For you to come and try to malign them, for you to come and try to create disharmony between religion, we are not going to take it lying low. ये भारतीय जनता पार्टी असल में भारत जलाओ पार्टी है। भारतीय जनता पार्टी बीजेपी, भारत जलाओ पार्टी बीजेपी, ये भारत को जलाना चाहती है। इट वॉन्ट्स टू डिस्ट्रॉय द एसेंस ऑफ इंडिया, द फैब्रिक ऑफ इंडिया। और यहां पे आके जो लोग बोलते हैं कि पुलिस उनके साथ कोऑपरेट नहीं कर रही है, मैं उन्हें बताना चाहती हूं that this is your good fortune that this is Bengal police. वरना जिस तरह से आप लोग ड्रोन के साथ टीयर गैस लगा के उड़ा रहे हैं, हमारी पुलिस अगर चाहे तो वो भी कर सकती थी। जिस तरह आप लोग रास्ते में सीमेंटेड गार्ड रेल्स लगा रहे हैं, जिस तरह आप लोग नेल्स, कील्स ये सब बिछा रहे हैं ताकि हमारे किसान आगे ना बढ़ पाए, अगर पुलिस चाहती तो वो भी वो कर सकती थी। बट दिस इज ममता बनर्जीज administration. There is a place for democracy. Hence we are not going far with this. আমাদের মন্ত্রী তারা বলেছেন যা বলার। আমরা আবার বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়
তাকে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী এই জন্য করা হয়েছে কারণ মানুষ তাকে ভরসা করে। তিনি বলেছেন যে যে যত বড় লিডার হোক না কেন, যে যতই দুর্দণ্ড প্রতাপ হোক না কেন, কাউকে রেয়াত করা হবে না। তিনি মানুষের ভোটে জিতে এসেছেন, মানুষ তার উপর আস্থা রাখেন। মাথায় যদি কাউকে চড়াতে হয় তাহলে বাংলার মানুষকে চড়াবেন, মাথার ওপর কাউকে বসাতে হলে বাংলার মানুষকে বসাবেন, এবং মাথা নতও যদি করতে হয় তাহলে শুধুমাত্র বাংলার মানুষের কাছে তিনি মাথা নত করবেন। So this BJP should not come here and lecture us on woman empowerment, on safeguarding women's right, protecting their interest. They should not come here and lecture us on party's internal discipline, and they should not come here and lecture us on maintaining communal peace and harmony, because they are the one who are hell-bent on setting it ablaze. আমি এইটুকু বলে চন্দ্রিমাদিকে বলবো পরবর্তী টপিকে যেতে। না, সেটা প্রশ্ন নেব। এটা যা বললো আমাদের যুব নেত্রী সায়নী ঘোষ, যে ন্যাশনাল উইমেন্স কমিশনের চেয়ারপারসন এলেন, এসে তিনি নানান অভিযোগ করলেন। যে কথা ও বলেছে তার পুনরাবৃত্তি করে বলছি, যে তিনি উন্নাও যান না, হাথরাস তার চোখে পড়ে না, মণিপুর তার চোখে পড়ে না। একটার পর একটা ঘটনা যখন ঘটে যায় বিজেপি শাসিত রাজ্যে, তখন তার চোখে পড়ে না, তখন তারা মহিলা থাকে না, তখন তিনি যাওয়ার সময় পান না। এবং এটা হয়েছে কারণ তিনি আসলে হরিয়ানায় একজন ডিস্ট্রিক্ট লিডার ছিলেন ভারতীয় জনতা পার্টির, এবং হরিয়ানার ডিস্ট্রিক্ট লিডারশিপের একটা পদ তাকে দেওয়া হয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। তাহলে এখন কি করতে হবে? ভারতীয় জনতা পার্টিকে তাকে মদত করতে হবে। এই মদত করার মানসিকতা নিয়ে কিন্তু এখানে এসেছেন সন্দেশখালি দেখার জন্য। আমি তো আগেও বলেছি যে জাতীয় মহিলা কমিশনের আরো অন্যেরাও এসেছিলেন, তো আবার উনিও এসেছেন, বারবার আসুন, কিন্তু অন্য জায়গায় যান। কি করছে কেন্দ্রীয় সরকারের শিশু রক্ষা কমিশন? কি করেছেন তার জন্য রেখা শর্মা মায়েদের কাছে গেছেন? মহিলা কমিশনের চেয়ারপারসন মায়েদের সাথে দেখা করতে গেছেন, চোপড়ার মায়েদের সাথে? কি করেছে শিশু কমিশন, কেন্দ্রের শিশু কমিশন? তারা গেছে চোপড়ার ঘটনা ঘটতে? ওটা বুঝি ঘটনা নয়? ওটা যেহেতু বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ, সেটা ঘটনা নয়, তাদের চোখ পড়বে না, তারা মা নয়, তারা বোধহয় অন্য কেউ কিছু। এই যে পলিটিসাইজেশন হচ্ছে, রাজনীতিকরণ হচ্ছে, এর বিরুদ্ধেই তো আওয়াজ। আমরাও তো দাবি করছি, উনি দাবি করেছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আমরাও দাবি করছি উনি পদত্যাগ করুন, উনি পদত্যাগ করুন। এখন সব অ্যাক্সেস গুলো আর পাওয়া যাচ্ছে না ওনার পুরনো টুইটের। উনি পুরনো বিজেপির নেত্রী হিসেবে কি কি টুইট করেছিলেন আজকে কিন্তু সকলের কাছে আছে। এখন অ্যাক্সেস বন্ধ করে দিলেই সেটা কেউ পাবে না এমন নয়, তো আগেই পেয়ে গেছে। সুতরাং এসব এখানে এসে বলে কোনো লাভ হবে না। এখানে এই ধরনের রাজনীতিকরণ করা, এটার আমরা তীব্র বিরোধিতা করছি। আর আমরা আগেও দেখেছি তো যে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের, তার সামনেই সন্দীপ দায়মা তিনি বলেছেন গুরুদুয়ারাকে লক্ষ্য করে তাকে ওপেন সোর বলেছেন। তো সেখানে তাকে তখন নেতৃত্ব থেকে বাদ দেওয়া হয়েছে। কেন না সেখানে একটা কি যেন ইলেকশন ছিল, রাজস্থানের ইলেকশন না কি হবে, তার জন্য বাদ। যদি কোনো ঘটনা ঘটে, আসলে সবটাই ইলেকশন, সবটাই ইলেকশন, ইলেকশন ছাড়া কিছু নয়, মানুষের পাশে থাকার ব্যাপার নয়, সবই খালি ভোটকে কেন্দ্র করে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কখনো করেন না, এটা বারবার আমরা বলেছি, সায়নী ঘোষ নিজেও বলেছেন, ব্রাত্য বসু তিনিও বলেছেন। সুতরাং আমরা এটা বলতে চাই যে ভালোভাবে দেখুন, এটা কিন্তু বাংলা, এই রাজ্যের নাম বাংলা, আর মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন, 3 বারের। সুতরাং এইসব কথা তাকে বলবেন না, এটাই বলতে চাই। পরিষ্কার ভিডিও ফুটেজ আমরা দেখিয়েছি, দরকার আপনাদের সামনে আবার দেখাতে পারি যে 2 থেকে 3 বার খালিস্তানি স্লোগানটা দেওয়া হয়েছে। পরিষ্কার, যদি আপনারা দেখতে চান একজন, তাহলে কোন একজন নির্দিষ্ট ধর্মাবলম্বীকে এইভাবে একটা বিচ্ছিন্নতাবাদী তকমা তার গায়ে কি এঁটে দেওয়া যায়? এই স্লোগান কি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে
তারা কি এটা দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রকাশ কি চাইবেন, নাকি ওই চন্দ্রিমাদি যেটা বললেন যে যখন সন্দেশখালিতে যাচ্ছেন তখন হরিয়ানায় কি হচ্ছে দেখছেন না, মণিপুরে কি হচ্ছে দেখছেন না, সন্দেশখালি ঢুকছেনই গেরুয়া রঙের চশমা পরে। এই যে আপনাদের গেরুয়া রঙের চশমা পরে ওই জায়গাটা ঘোরা এবং গেরুয়া রঙে সবকিছু গৈরিকীকরণ করা এবং ভেতরের বিচ্ছিন্নতাবাদী বিষয়টা বেরিয়ে আসার কথা ছিল। আপনারা যে বিভাজনের রাজনীতি করেন, একটা মানুষকে আরেকটা মানুষকে আলাদা করে তারপর যে ওই নির্দিষ্ট সংখ্যক মানুষের থেকে শুধুমাত্র ভোট, ওই চন্দ্রিমাদি যেটা বলে নির্বাচন নির্বাচন নির্বাচন, একটাই লক্ষ্য, পোলারাইজ করো, বিভাজন করো, ভোট চাও। এবং তার জন্য যদি মানুষের ঘর বাড়ি সব যায়, কোনো অসুবিধা নেই, যেটা আমাদের যুবনেত্রী সায়নী ঘোষ বললেন। তো এইটা যদি রাজনীতির জায়গা হয়ে থাকে তাহলে আমরা বলবো যে এখানে মানুষ কিন্তু একজন মানুষকেই বিশ্বাস করেন রাজনীতিবিদ হিসেবে, শুধু রাজনীতিবিদ হিসেবে না, তাকে আপামর মানুষ বিশ্বাস করেন। তিনি তার পলিটিক্যাল ফেসের থেকেও তার হিউম্যান ফেসকে মানুষ বিশ্বাস করে, ভরসা রাখে। মমতা ব্যানার্জি 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন, কারোর দয়ায় হননি। তিনি জনগণ তাকে ভালোবাসা জানিয়েছে, শ্রদ্ধা জানিয়েছে, এবং তার সঙ্গে আমরা এই দলটা করি, আমরা তার সঙ্গে করতে পেরে গর্বিত এই দলটা। তো এখানে এই বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা বা সাম্প্রদায়িকতাবাদী কথাবার্তা বাংলায় চলবে না। আমরা আশা করব আমরা ওই অফিসারের পাশে নৈতিক, সামাজিক এবং ধর্মীয় এবং অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে আমরা ওর পাশে আছি। এবং যত শিখ কমিউনিটি, তাদের কাছে আমরা বলবো যে এই প্রতিবাদ যেমন করছেন, আমরা আপনাদের কাছে এই ধরনের মন্তব্যের জন্য ক্ষমা চাইছি এবং আমরা আপনাদের সঙ্গে আমাদের পার্টির যাবতীয় সলিডারিটি এবং প্রশাসনের সমস্ত আস্থা আপনাদের প্রতি রাখছি। এইটুকু আমি বলতে পারি। আজকে কি দুটো নতুন ভিডিও এসছে। আমি একটা কথা ব্রাত্যদার সাথে ধরিয়ে দিতে চাই যে শুভেন্দু অধিকারী আজকে বলেছেন, যখন ওনাকে কাউন্টার প্রশ্ন করা হয়েছে, উনি বলেছেন যে উনি ব্রাউনি পয়েন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ব্রাউনি পয়েন্ট পাওয়ার জন্য উনি একটা ড্রামা ক্রিয়েট করছেন। তা আপনি কার কাছে ব্রাউনি পয়েন্ট পাওয়ার জন্য, আপনার কোন দিল্লির বসের কাছে ব্রাউনি পয়েন্ট পাওয়ার জন্য আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনরাত তুলনা করছেন, তাকে আপা বলছেন, খালা বলছেন, ফুপু বলছেন? কোন ব্রাউনি পয়েন্ট পাওয়ার জন্য সুকান্ত মজুমদার নিজেকে গাড়ির বনেট থেকে ফেলে দিচ্ছে, বেস্ট অ্যাক্টর ইন ক্রিটিক্স চয়েস? কাজে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা সর্বধর্ম সমন্বয় সম্প্রীতি নিয়ে কথাবার্তা বলি, সেটা নিয়ে আমরা থাকতে চাই। আমাদের কাছে দুর্গাপুজোর অষ্টমীতে ভোগ খাওয়া যতটা গুরুত্বপূর্ণ, ঈদ এলে বন্ধুর বাড়িতে গিয়ে একটু বিরিয়ানি চাইতে আমরা লজ্জা বোধ করি না। আমরা ক্রিসমাসে একটুখানি কমলা লেবু আর যীশু খ্রিস্টের জন্মদিন বলে কেক খাই, এবং যখন ভক্তি ভাব আসে, যখন কোনো গুরুদ্বারার পাশ দিয়ে যাই, তখন লঙ্গারে হাত পেতে হালুয়াটা এবং লুচিটাও নিই। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। দয়া করে এখানে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবেন না। দুটো ভিডিও আমরা আপনাদের আরো দেখাচ্ছি, তাই তো? দুটো তো एक्शन ऑन दिस। यस लिंक, क्योंकि मैंने टर्बन, उन्होंने बोला अभी मुझे नहीं, आपके रिलीजन पे कुछ बोला किसी ने? मेरे रिलीजन पे क्यों बोला? आप सबसे क्षमा मांगते हैं पार्टी की ओर से, जो सिख कम्युनिटी को हम देश का हमारा भाई मानते हैं, और सिख का जो इतिहास है आनंद जी से लेकर आज तक है, इसीलिए देश के लिए काम कर, देश के लिए आज भी कर, इसीलिए हम सिख का कम्युनिटी का मन में जो दुख पैदा हुआ, इसके लिए हम शर्मिंदा हो। हम इसके लिए जो आदमी ने कहा, हम इसके लिए जो करना हम करेंगे, लेकिन आपका अपॉलॉजीज। এটার মাধ্যমে ওনারা কি বোঝাতে চাইছেন? একে বলছেন শুভেন্দু অধিকারী যে ব্রাউনি পয়েন্ট পাওয়ার জন্য এই গোটা ঘটনাটাকে ফ্যাব্রিকেট করে উপস্থাপনা করা হয়েছে, আর অন্যদিকে রাহুল সিনহা নিজে থেকে ক্ষমা চাইছেন। সো দিস ইজ সেলফ কন্ট্রাডিক্টরি। না, একদিকে বলছেন আমরা খালিস্তানি বলিনি, আবার রাহুল সিনহা গিয়ে বলছেন যে না আমরা ক্ষমা চাইছি বলার জন্য। তাহলে আমরা ঠিক বলছেন না রাহুল সিনহা ঠিক বলছে? রাহুল সিনহা তাহলে বলছেন যে হ্যাঁ বলা হয়েছে, রাহুল সিনহাই বলে দিচ্ছেন যে আমাদের বলার দরকার লাগে না।
তাহলে রাহুল সিনহা বলছেন যে এই কথাটা শুভেন্দু অধিকারী বলেছেন এবং বিজেপি ওখান থেকে স্লোগানটা উঠেছে। তা রাহুল সিনহা তার জন্য ক্ষমা চাইছেন। সেই ক্ষমা এই ক্ষমার মধ্যে কতটা ভণ্ডামো আছে বা কতটা সত্যতা আছে সেটা আমাদের যারা শিখ ধর্মের প্রবক্তা তারা বিচার করে দেখবেন, তাদের ব্যাপার। একটু আগেই রাহুল সিনহা এবং সমীর ঘোষ এখন প্রেস কনফারেন্স করে বলছেন যে সমস্ত শিখ ভাই এখানে স্লোগান দিচ্ছে তাদের ভালো করে চিনি, তারা তৃণমূলের মার্কা মারা কর্মী। সমস্ত শিখ সমাজকে বলতে চাই আজ ইস্যু তোলার জন্য গুটি কয়েক তৃণমূলের লোক এসে যা করছে তাদের প্রলোভনে যেন পা না দেওয়া হয়। তো এটাই তো বোঝা যায়। একটু আগেই রাহুল সিনহা ক্ষমা চাইলেন, তো শিখ ভাইদের তৃণমূল করাটা কি কোনো অপরাধের মধ্যে পড়ে নাকি যে তৃণমূল করছে? ঘটনাটা তা নয়, আইপিএস অফিসারকে বলেছে। তাহলে ক্ষমা কার কাছে, ঘটনাটা তাই। তাহলে ক্ষমা কার কাছে চাইতে কার কাছে যাচ্ছেন? চাইতে যাচ্ছে? তৃণমূল কর্মীর কাছে তৃণমূল কর্মী না, ক্ষমা না শিখদের গুরুর কাছে? এটা ক্লিয়ার করুন ফার্স্টে। কার কাছে ক্ষমা চাইতে যাচ্ছেন? তৃণমূলের কাছে? তৃণমূল কর্মীর কাছে ক্ষমা চাইতে যাচ্ছেন, না শিখ ধর্মের কোনো গুরুর কাছে? এটা আগে পরিষ্কার করে নিন ওরা, তারপর আমরা বাকি আর কথা নিশ্চয়ই আসলে বলবো। গোটা ব্যাপারটা ঘেটে গেছে। কি বলবেন, কোথায় বলবেন বুঝতে পারছেন না। False খেয়ে গেছে। কে বলবেন বুঝতে পারছেন না, কে বন্ধু কে শত্রু নিজেদের মধ্যে সেটাও বোঝা যাচ্ছে না। এক বন্ধু করলো কিছু নাকি শত্রু করলো কিছু, তাকে ঢাকবেন না তার ব্যাপারটা উন্মোচিত করবেন বুঝতে পারছেন না, তাই ব্যাপারটা ঘেঁটে গেছে। সন্দেশখালী তো স্পর্শকাতর এলাকা, আপনারা বললেন যে ওখানে প্ররোচনা দেওয়া হয়েছে বা ধর্মীয় অবাধে আঘাত, তাহলে যিনি বক্তব্য রাখলেন তাকে গ্রেফতার করা উচিত। এই ধরনের দেখুন, এটা তো প্রশাসনের ব্যাপার। আমি মহামান্য আদালতের আমরা একটা যে ডিকটাম ছিল বা যে ডিরেকশন ছিল, আমরা তার কিছু অংশ উল্লেখ করেছি। যে মহামান্য আদালত বলেছেন যে আপনি যেতে পারেন, এই সময়সীমার মধ্যে আপনি ঘুরে চলে আসবেন, এই এতজন নিয়ে যেতে পারেন, এবং ওখানে গিয়ে কোনো রকম কোনো প্ররোচনামূলক কথা যাতে এলাকা উত্তপ্ত হয় বা কারোর ভাবাবেগে আঘাত লাগে এ ধরনের কোনো কথা বলবেন না। তো এবার যেহেতু এটা কোর্টের সরাসরি অমান্য, ফলে আমার ধারণা প্রশাসন কি করবে না করবে বিষয়টা কোর্টের অর্ডারের দিকে আমরা এখন তাকিয়ে থাকবো যে তাঁরা কি নির্দেশ দেন। কোর্ট এটা সুমোটো টেক আপ করতে পারে, কারণ এটা তো সর্বত্র দেখা যাচ্ছে। অনেক সময়ই আমরা মহামান্য আদালত দেখেছি বিভিন্ন জায়গায় তারা সুমোটো কেস টেক আপ করতে পারেন জুডিশিয়াল নোটিশ নিয়ে। তার জন্য কোনো পিটিশন করতে হয় না, কাউকে আবেদন করতে হয় না। এক্ষেত্রেও জুডিশিয়াল নোটিশ নেবেন, কারণ এটা তাদেরই অর্ডার অমান্য করা, যেমন আমাদের মাননীয় মন্ত্রী বললেন। সুতরাং তারা জুডিশিয়াল নোটিশ নিয়ে দেখবেন যে এই ধরনের প্রভোক করবার মতন এবং এই ধরনের কথাবার্তা বলা যায় কিনা, ওখানে একটা আনরেস্ট ক্রিয়েট করবার জন্য, এবং বিশেষ করে একজন সরকারি অফিসারের প্রতি এই ধরনের কথা বলা যায় কিনা। আমরা আশা করব যে মাননীয় উচ্চ আদালত, হাইকোর্ট তারা এ বিষয়টি দেখবেন এবং এর জন্য যথাযথ ব্যবস্থা নেবেন। কারণ এই যে একটা তৈরি না, এটা করা, আমাদের খারাপ লাগছে, এই সংস্কৃতি বাংলা ছিল না, এটাই হচ্ছে সত্যিই নেই ব্যাপার। আমাদের। তারা এটা নিশ্চয়ই টেক আপ করুন, আমরা চাইবো তো যে তারা দেখবেন, তারা বুঝে যেটা তারা বলবেন সেটাই তো আইন হবে, সেটাই তো আর কোনো প্রশ্ন? লোককে মানতে হবে, সমস্ত নাগরিকদের মানতে হবে। তো এটা একটা ইস্যু টেক আপ করতে হবে, তাদের নিজেদেরই নিতে হবে, দেখতে হবে যে তাদের অমান্য করেছে কিনা অর্ডার। এবং এই ক্ষেত্রে একটা সেন্ট্রাল এই একটা অফিসার, একটা গভর্নমেন্টের অফিসার, তাকে এভাবে বলা যায় অন কিনা? ডিউটি অন ডিউটি ইন ইউনিফর্ম। একটু আগেই বিজেপি ঘোষণা করেছে যে গতকাল 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে বক্তব্য রেখেছিলেন তার পরিপ্রেক্ষিতে আগামীকাল মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করবেন মাইনরিটি মোর্চার বিভিন্ন সদস্যরা। কি বলবেন? সেটা ওরা কি করবে, ওদের কি করণীয়, ওদের দল কি করবে সেটা ওরা জানে। ওরা এরকম আনরেস্ট ক্রিয়েট করার চেষ্টা করে সবসময়, কিন্তু এখানে মাইনরিটি, যত মাইনরিটি আছে, ক্রিশ্চিয়ানস হোক, শিখ হোক, তারা মুসলমান হোক, যে ধর্মে অবলম্বন করুক না কেন, সবাই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী সব ধর্মের মানুষের পাশে আছেন। সুতরাং এসব ক্রিয়েট করে কোনো লাভ ওরা হবে ওদের না। পুরো কর্মসূচি ক্লিয়ার করে বলেছে কি? ওরা কি বলেছে যে আমরা যখন ঘেরাও করতে যাব আমরা কেন্দ্রীয় সরকারের প্যারামিলিটারি ফোর্স নিয়ে যাব? ওরা কি বলেছে যে মিডিয়ার একাংশ নিয়ে যাব? ওরা কি বলেছে যে আমরা যখন যাব তখন কেন্দ্রীয় এজেন্সি, সিবিআই, ইডি, হাইকোর্ট, আয়কর, এই সব নিয়ে আমি যাব?
অর্থাৎ আমাদের কাদের কাদের বিরুদ্ধে একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে যে ফোর্সগুলো লড়ছে, একবার আপনারা তার ভলিউমটা ভেবে দেখুন। একা একজন মহিলা, তার একটা প্রশাসন, পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের এজেন্সি বিরুদ্ধে, মিডিয়ার একটা বিরাট অংশ বিরুদ্ধে, এবং বিরোধী দলগুলো তো বিরুদ্ধে বটেই। তা আমি আশা করছি যে কালকে তারা যে ঘেরাও করতে যাবেন, এই সবাইকে নিয়ে যান, সঙ্গে প্যারামিলিটারি ফোর্স নিয়ে আসুন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসুন, সবকিছু নিয়ে ঘেরাও করুন। আপনারা তো পছন্দ হচ্ছে না যে একজন মহিলা, নন এলিট মহিলা এতদিন ধরে 3বার মুখ্যমন্ত্রী হয়ে কি করে আছেন, কেন পশ্চিমবঙ্গ এখনো গেরুয়া রঙে ছোপানো যাচ্ছে না? ছুপিয়ে দিন, মিলিটারি নামিয়ে দিন। এই কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি, না এই কর্মসূচি প্রশাসনিক কর্মসূচি? এটা বিজেপি এখন গুলিয়ে দিয়েছে। কোনটা রাজনৈতিক আর কোনটা প্রশাসনিক এখন আর মানুষের কাছে খুব একটা স্পষ্ট নয়। মানে একজন কেন্দ্রীয় এজেন্সির ক্যাডার যিনি যাচ্ছেন, তিনি কত সালের ক্যাডার না বিজেপি ক্যাডার বোঝা যাচ্ছে না। আবার বিজেপির হয়ে যিনি যাচ্ছেন, তিনি কি আসলে কেন্দ্রীয় এজেন্সির লোক, তাও বোঝা যাচ্ছে না। এই যে সব গুলিয়ে দেওয়া, এইটা একটা ভয়ানক জায়গায় নিয়ে গেছে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার। যদি ওরা এরকম হুঁশিয়ারি দিয়ে থাকেন, আমরা আর কি বলবো? আমরা বলবো বাংলার মানুষ সব দেখছেন। 1 মাসের মধ্যে এইসব ঘেরাও, হুঁশিয়ারি, লোকসভার ভোটে হাতে কলমে ফেরত পাওয়া 21 সালে যেমন পেয়েছেন, এই 24 সালে আবার বাংলার মানুষ আপনাদের বুঝিয়ে দেবে। রাজ্যপাল গিয়েছিলেন, উনি বলেছেন দ্রুত পদক্ষেপ হওয়া উচিত। উনি মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করেছেন, দুঃখজনক ঘটনা হয়েছে, বলেছেন যা আমি দেখলাম সব মুখ্যমন্ত্রী যা দীর্ঘকালে গেছি। না, উনি বলেছেন, আমি শুনেছি, আমি আসলে তখন ফ্লাইটে ছিলাম, আমি পুরোটা ওনার প্রেস কনফারেন্সটা শুনতে পারিনি, কিন্তু আমি যেটা শুনেছি পরে এসে, যে উনি বলেছেন যে সব রিপোর্ট দেবেন। আমরা খুশি যে তিনি গেছেন, আমাদের কথা অনুরোধ রেখে তিনি সেখানে গেছেন, দেখেছেন, এবং আমরা আশা করি যে তিনি গোটা ব্যাপারটা বুঝেছেন যে কিভাবে বিএসএফ ওখানে এই ইলিগাল কনস্ট্রাকশন করেছে এবং কিভাবে ল্যান্ডস্লাইডটা হয়েছে, জেসিবি কিরকম ভাবে একদম জীবন্ত কবর, এই 4টে বাচ্চাটা হয়তো যেতই আরো মাটি পড়তো। একটি ছেলের বাচ্চার যে 12 বছরের শিশুটি ছিল, তার বোন এসে যদি না বলতো, তাহলে এই 4টে বাচ্চার খোঁজও পাওয়া যেত না। সুতরাং এটা নিশ্চয়ই মা, ওখানকার পরিবার, তারা বলেছেন, এবং তিনি 1 লক্ষ টাকা দিয়েছেন। ভালো ভালো টাকাটা যদিও না, আমি বলছি দিয়েছেন ভালো, আমি কিন্তু এটা বলছি না টাকাটা রাজ্য সরকার দেয়ও নাকি, উনি দিয়েছেন ওনার খুশি মতো খরচ করার জন্য, উনি করেছেন ভালো কাজে, এটা ভালো, এটা ভালো। কিন্তু শেষকালে আমি যেটা শুনেছি, আপনারা আমাকে ঠিক করে দেবেন, উনি বলেছেন বিএসএফ পজিটিভ অ্যাকশন নিচ্ছে। পজিটিভ অ্যাকশনটা কি আমি জানি না, আপনাদের যদি বলে থাক, মানে এটা আমি শুনেছি যে উনি লাস্টে বলেছেন যে বিএসএফ পজিটিভ অ্যাকশন নিচ্ছে। কিসের পজিটিভ অ্যাকশন? কি পজিটিভ অ্যাকশন বিএসএফ নিয়েছে, এটাও আমি অনুরোধ করব একবার মাননীয় রাজ্যপাল এটাও ভাববেন। বিএসএফ, আমি কালকে ঘুরে এসেছি, কোনো পজিটিভ অ্যাকশন, একটা লোকের সাথে কথা পর্যন্ত বলেনি বিএসএফ। আমরাও তো গেছি ওখানে, বিএসএফ তো আমাদের কাছেও আসতে পারতো। কার বর্ডার সিকিউরিটি কে ওরা দেখছে? বর্ডার সিকিউরিটি কার কার রক্ষা করছে? এটা তো এই রাজ্যের রক্ষা করছে। আমি তো গিয়েছিলাম কালকে, আরো মন্ত্রীরা ছিলেন সঙ্গে, তাদের কাছেও এসে বলতে পারতেন, কই করেনি তো বিএসএফ, তাদের সাথে আমাদের সাথে কথা বলার প্রয়োজন মনে করেনি তো। আমরাও অবশ্য ডাকিনি তাকে, আমরা দেখছি যে কিভাবে দাঁড়িয়ে আছে। 100 মিটার দূরে হচ্ছে বিএসএফ ক্যাম্প, কি পজিটিভ নিয়েছে, কি পজিটিভ অ্যাকশন ওদের হয়েছে আমি জানি না। হয়তো মাননীয় রাজ্যপালকে এটা হয়তো কোনো কারণে অ্যাড করতে হয়েছে, তাই অ্যাড করেছেন। তবে আবার মনে হয় যে মাননীয় রাজ্যপাল এটা বুঝেছেন যে এই 4টে পরিবার কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, 4টে জলজ্যান্ত শিশু, তারা একদম মাটি চাপা পড়ে ওখানে মারা গেছে। ঠিক আছে, আর কিছু আছে বলুন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্যে 96টি বেসরকারি বিল করে দিয়ে পঠন পাঠন চলতি বছরের জন্য অনুমোদন বাতিল করেছে। এ নিয়ে আমার কিছু বক্তব্য নেই। কোর্টের কি রায় আছে দেখতে হবে, সরকারি কি গাইডলাইন আছে দেখতে হবে। তবে বিশ্ববিদ্যালয়গুলি, আমি আলাদা করে কোনো বিশ্ববিদ্যালয়ের কথা বলতে চাই না, কিন্তু সব বিশ্ববিদ্যালয় এখন রাজ্যপাল মনোনীত
উপাচার্য বসে আছেন এবং আপনারা জানেন ব্যাপারটা সুপ্রিম কোর্টে সাবজুডিস, ফলে কোন রাজ্যপালের কোন আচার্যর কোন উপাচার্য এইসব করছেন তাই নিয়ে আমার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই, বক্তব্য নেই। কোর্টে দেখা হবে বন্ধু, এইটুকু বলতে পারি। গ্রেপ্তার করা তার একটি দিনের পিসি হচ্ছে বলুন, আপনি বলুন তো, আমি বলছি। না, সে তো কারুর অভিযোগের ভিত্তিতে যেটা করার দরকার সেটা করেছে প্রশাসনে। তো আমরা বলেছি যে প্রশাসনের কাজ করছে, তার পুলিশ কাস্টাডি হয়েছে, পিসি হয়েছে 3 দিনে। সেটা তো বিচার প্রক্রিয়ার মধ্যে। এই 366 হলে 36 তোমরা তার থেকে বাদ যাবে তো? রোজ যে দেখাচ্ছ কোয়েশ্চেন